Hello, my dear students. Today I have come in front of you to discuss exclamatory sentence, that is narration part 4. I have discussed other parts in some other classes, but today's topic is exclamatory sentence. So firstly, we should know what is exclamatory sentence. আমরা প্রথমেই জানার চেষ্টা করব যে exclamatory সেন্টেন্সটা কি। Exclamatory sentence that express strong feelings or emotions like joy, sorrow, regret, surprise, wonder, anger, disgust, pain, etc. are known as exclamatory sentence. বাংলাটা হলো exclamatory sentence আমরা তাকেই বলবো যেই সেন্টেন্সের মধ্যে আনন্দ থাকে, দুঃখ থাকে, বেদনা মানে দ্যাট ইজ পেইন থাকে, অবাক হওয়ার মতো কোনো ঘটনা দ্যাট ইজ সারপ্রাইজ, রাগের কোনো ঘটনা থাকে, অ্যাঙ্গার কিংবা ভয়ের কোনো ঘটনা থাকে, ফিয়ার কিংবা নিন্দার কোনো ঘটনা থাকে, ডিসগাস্ট। এই সমস্ত যদি এই ইন্টারজেকশানগুলি থাকে, দ্যাট ইজ অব্যয়গুলি থাকে, তখন সেই সেন্টেন্সকে আমরা ইংরেজিতে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, তো এটারও কতগুলি রিপোর্টিং ভার্ব আছে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করেছি। রিপোর্টিং ভার্বগুলো সংক্ষেপে সে, সেইড, টেল, টোল্ড। আমরা ইন্টারগেটিভ আলোচনা করেছি, ওয়ান্ট টু নো, ডিমান্ড, আস্কড, এটসেট্রা এটসেট্রা। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আলোচনা করেছি, যে অর্ডার, কমান্ড, রিকোয়েস্টেড আলোচনা করেছি। আজকে আমাদের রিপোর্টিং ভার্বগুলোর ক্ষেত্রে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে এখানে রিপোর্টেড যে স্পিচটা থাকে, রিপোর্টেড স্পিচটার মিনিংটা সুন্দর মতো অনুধাবন করে বুঝে তারপর যথাযথভাবে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বগুলি ব্যবহার করতে হবে। তো আমি এখানে আমার মতো করে বলার চেষ্টা করছি, তোমরা বোঝার চেষ্টা করো। যেমন আনন্দের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বগুলি কি হয়? এক্সক্লেমড, সেডের পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় হয়। যদি রিপোর্টেড স্পিচটার অর্থটা কোনো দুঃখসূচক থাকে, তখন রিপোর্টিং ভার্বটা সেডের পরিবর্তে এক্সক্লেমড উইথ সরো হয়, কিংবা এক্সক্লেমড উইথ গ্রিফ হয়। হ্যাঁ, যদি অবাক হওয়া, আশ্চর্য হওয়া যদি এরকম থাকে, তখন সেডের পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার হয়, ইত্যাদি ইত্যাদি হয়। তারপরে ওইগুলি বসানোর পরে এক্সক্লেমড উইথ জয়, এই কথাটা বসানোর পরে, বা এক্সক্লেমড উইথ সরো এই অংশটা বসানোর পরে লিঙ্কার হিসেবে আমরা দ্যাট ব্যবহার করি। দ্যাট ব্যবহার করার পর ঠিক এরপরে আবার আগের মতো অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। তো আমরা এবার একটু বোর্ড ওয়ার্ক করলে তোমরা ক্লিয়ার হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স বেশি একটা বড় নয়। আমি আবার বারবার স্মরণ করে দিতে চাই ছাত্র বন্ধুদের, তোমরা যে রিপোর্টেড স্পিচটা এটা ভালো করে বুঝবে। যেমন দেখো, আমি একটা আনন্দের উদাহরণ দিচ্ছি। আনন্দের সাধারণত থাকে হুরা, দুঃখের লাস। আমি ইয়াটা দিচ্ছি তোমাদেরকে। যেমন দেখো, আনন্দের ক্ষেত্রে আনন্দের বেলায় আনন্দের ক্ষেত্রে তো সেখানে দি বয়েজ সেইড, এখানে আমি লিখছি রিপোর্টেড স্পিচটা লক্ষ্য রাখো, হুররা বা হুররে, উই হ্যাভ ওন দি শিল্ড, আমরা শিল্ডটা পেয়েছি। শিল্ডটা জয়লাভ করেছি। তো সেখানে এই যে ইন্টারজেকশনটা বসলো এখানে, হুররা, রিপোর্টেড স্পিচের মধ্যে এই যে একটা ইমোশন আমরা প্রকাশ করেছি, এই হুররা বা হুররে এই শব্দটা দ্বারা, এটার অর্থটা হচ্ছে কি? আনন্দ, আমরা শিল্ড পেয়েছি। তাহলে এই সেডের পরিবর্তে এই হুররা এই শব্দটার জন্য আমরা ইনডাইরেক্টলি লিখবো, দেখো, দি বয়েজ exclaimed উইথ জয় লিখলাম। কেমন? এই হুররা শব্দটার জন্য। এই এক্সক্লেমডের জায়গায় তুমি লিখতে পারো ক্রাইড আউট উইথ জয়, কিংবা ক্রাইড আউট জয়ফুলি, বা ক্রাইড আউট ইন জয়। হ্যাঁ, আমরা লিখতে পারি। এরপরে লিঙ্কার হিসাবে লিখবে দ্যাট। তারপর আবার ওই যে কথাটা বলেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যখন বুঝেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার দ্যাট বসানোর পরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বসে, তো ওইটা হবে দে, মানে দ্যাট ইজ দি বয়েজদের বোঝানো হলো। ওইটা হবে দে
হ্যাভটা হবে হ্যাড, তারপরে অন। এবার আমরা তোমাদের কাছে দুঃখ মানে সরফুল একটা ফ্যাক্ট নিয়ে আসছি। এবার উদাহরণটা দেখো, আমরা দুঃখের কিভাবে বুঝবো, ওই যে ইন্টারজেকশনটা এলাস, আমি কোন ক্ষেত্রে কী কী থাকে আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। যেমন এখানে দেখো, দি ওল্ড ম্যান said alas I am undone। অর্থটা কি দাঁড়ালো? অর্থটা দাঁড়াচ্ছে হাইরে আমার সর্বনাশ হয়ে গেল। এই যে এলাস কথাটা দ্বারা আমার এখানে রিপোর্টেড স্পিচটা স্টার্ট হয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটা স্টার্ট হয়েছে, তখন আমরা সেডের পরিবর্তে কি লিখব? দুঃখ থাকলে পরে আমরা লিখব দি ওল্ড ম্যান exclaimed in sorrow that, হ্যাঁ, ইন সরো, এখানে আমরা এক্সক্লেমড রিগ্রেটফুলি লিখতে পারতাম, এক্সক্লেমড সরোফুলি লিখতে পারতাম। আর এখানে একটা প্রিপোজিশন যখন ব্যবহার করবে তখন সরোফুলি লিখবে না। এক্সক্লেমড ইন সরো দ্যাট, আইটা হবে হি, এমটা হবে টেন্স অনুসারে ওয়াজ, হি ওয়াজ আনডান। তো এইবার আমরা এগুলো দুঃখের বেলায়। তারপর এখানে দুঃখের বেলা একটা নিন্দার বেলা একটা উদাহরণ তুমি দেখো, নিন্দা থাকলে কি হয়? নিন্দা, the teacher said ফাই কথার অর্থ হলো ছি, একটা নিন্দাসূচক অব্যয়, নিন্দাসূচক ইন্টারজেকশন। ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক, তুমি এই কাজটা করেছ। তাহলে তুমি এই কাজটা করেছ, তাহলে দেখো এই যে ফাই কথাটা বারবার বলার চেষ্টা করছি, যতক্ষণ তোমরা রিপোর্টেড স্পিচটার মিনিংটা ঠিক করে আয়ত্ত করতে না পারবে, তাহলে ইনডাইরেক্ট করতে রিপোর্টিং ভার্বটাও ঠিক মতো বসাতে পারবে না। ফাই থাকলে কি হবে? এখানে দি টিচার, এই সাইডের পরিবর্তে আমি এবার কি লেখার চেষ্টা করছি দেখো, দি টিচার exclaimed with regret, exclaimed with disgust, নিন্দা জানালো, exclaimed with disgust that, লিঙ্কার হিসাবে দ্যাট আনো, তারপর সাবজেক্ট ইউ, দ্যাট আই, এটা আমাকে বলেছে, হ্যাভডা হ্যাড হবে, আই হ্যাড ডান ভার্বের থার্ড ফর্ম, দিস কথার নিকটবাচক শব্দ আছে, এটা দুর্বাচক হবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি আলোচনা করেছি বিস্তৃতভাবে, দ্যাট হবে দ্যাট ওয়ার্ক। হ্যাঁ, তাহলে আমার এই রিপোর্টেড স্পিচটা ইন্টারজেকশনটার এক্সক্লেমেটরি এটা যদি ফাই দিয়ে শুরু হয়, এক্সক্লেমেড ডিসগাস্ট হবে, এলাস থাকলে এক্সক্লেমেড সরো হবে, হুররা বা হুররে থাকলে এক্সক্লেমেড উইথ জয় হবে, এমন। তো এইবার আমরা আলোচনা করব অনেক ক্ষেত্রে দেখবা তোমরা, যদি বিশেষ করে আমি বলতে চাইছি যে বিশেষ করে ইফ দি এক্সক্লেমেটরি সেন্টেন্স বিগিনস উইথ হোয়াট অর হাউ, দেন হোয়াট শ্যাল উই ডু, অর্থাৎ সেন্টেন্সটার মধ্যে যদি হোয়াট দিয়ে শুরু হয় কিংবা হাউ দিয়ে শুরু হয়, তখন আমরা কি করব? একটা জিনিস এই ক্ষেত্রে মনে রাখবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যদি হোয়াট কিংবা হাউ দিয়ে শুরু হয়, তখন গ্রেট ব্যবহার করি আমরা কিংবা ভেরি ব্যবহার করি। তবে কোন ক্ষেত্রে গ্রেট হবে, কোন ক্ষেত্রে ভেরি হবে আমি স্পষ্ট বলে দিতে চাই। যদি রিপোর্টেড স্পিচটা গ্রেট ব্যবহার করবা সবসময় নাউনের আগে, আর ভেরি ব্যবহার করবা সবসময় ইয়ের আগে, বিশেষ করে অ্যাডজেক্টিভের আগে। হ্যাঁ, গ্রেট ব্যবহার করবা নাউনের আগে এবং ভেরি ব্যবহার করবা অ্যাডজেক্টিভের পূর্বে। আমি উদাহরণটা দিলেই তোমরা ক্লিয়ার হবে, উদাহরণটা না দিলে তোমরা বুঝবে না। বিশেষ করে দেখো, হি said কমা কোটেশন, হোয়াট এ ফুল আই এম, আমি কি বোকা। এই যে ফুল কথাটা নাউন, ফুল কথাটা এখানে নাউন, কিন্তু হ্যাঁ, নাউনের আগে যদি হোয়াট থাকে তখন ইনডাইরেক্ট স্পিচে হোয়াটের জন্য গ্রেট বসবে, আর নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তখন তোমার এটার জন্য
হাউ থাকলে ভেরি হবে, কথাটা মনে রাখবে। তো এখানে হি এক্সক্লেমড, এটা দুঃখ করে কইছে, আমি কি বোকা? হ্যাঁ, হি এক্সক্লেমড ইন সরো, দ্যাট, আইটা হবে হি, এম কথাটা হবে ওয়াজ, হি ওয়াজ এ গ্রেটফুল। লক্ষ্য রাখো হোয়াট কথাটার জন্য এখানে গ্রেট ব্যবহার হলো, হি ওয়াজ এ গ্রেটফুল, এইবার আমি এখানে হাউ থাকলে যে ভেরি হয়, এবং সবসময় মনে রাখবা নাউনের আগে, এই নাউনের আগে যদি হোয়াট থাকে এটার জন্য গ্রেট বসবে, আর নাউনের আগে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, হ্যাঁ, তখন কিন্তু এটা নাউনের দুজগুণ যে সংখ্যা দিয়ে প্রকাশ পায়, এরকম যদি কোনো ওয়ার্ড থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তখন আমরা হাউয়ের জন্য ভেরি ব্যবহার করব। উদাহরণটা দিলে তোমরা স্পষ্ট বুঝবে। যেমন দেখো এখানে, হাউ বিউটিফুল দি রোজ ইজ, হাউ বিউটিফুল দি রোজ ইজ। হ্যাঁ, গোলাপটা কি সুন্দর। এই গোলাপটা হচ্ছে নাউন, এটা নাম। ঠিক এই গোলাপটার আগে দিয়ে এখানে বিউটিফুল যে শব্দটা আছে এটা হলো অ্যাডজেক্টিভ, কথাটা মনে রাখবে। যদি নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে তখন হোয়াট কিংবা হাউ যাই থাকুক না কেন এটার জন্য ভেরি বসবে, হোয়াট থাকুক আর হাউই থাকুক। এরকমও হতে পারতো তো হোয়াট বিউটিফুল দি রোজ ইজ, তবে আমরা হোয়াটটা ব্যবহার করি না, এখানে ইংরেজিটা সুন্দর হয়, হাউ বিউটিফুল দি রোজ দিলে। তখন দেখো হি এক্সক্লেমড, এখানে এই ভাষাটা ব্যবহার করো, ইন অন্ডার। একটু অবাক হয়ে গেছে সে, ইন অন্ডার দ্যাট, এক্সক্লেমড ইন অন্ডার দ্যাট, আবার সাবজেক্ট দি রোজ ইস কথাটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে টেন্সের পরিবর্তন হয়ে এখানে ওয়াজ হবে। এইবার হাউ কথাটার জন্য দি রোজ ইজ ভেরি বিউটিফুল। এইগুলো গা হোয়াট আর ইয়ার জন্য। এইবার আমি তোমাদেরকে কয়েকটা ভার্ব কিভাবে পরিবর্তন হয়, বিশেষ করে এতক্ষণ তো এখানে এলাস থাকলে কি হয়, ফাই থাকলে কি হয়, ব্রেবু থাকলে কি হয়, কিংবা হুররা থাকলে কি হয়, এগুলি বলার চেষ্টা করেছি। তো এইবার আমি তোমাদেরকে বিশেষভাবে স্মরণ করে দিতে চাই, আমরা যতটুকু মনে আছে আমি অতটুকু বলার চেষ্টা করছি। যদি এখানে ওই রিপোর্টেড স্পিচটার শুরুতেই যদি ভৌ কথাটা থাকে, VOW থাকে, তখন তুমি সেখানে এটা আনন্দ জ্ঞাপক ইন্টারজেকশন, এখানে তুমি এক্সক্লেম উইথ জয় লিখতে পারো। তারপরে হোয়াট দিয়া যদি শুরু হয়, যেমন ওই তো বললাম হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হ্যাঁ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এই পাখিটা কি সুন্দর। তখন হোয়াট যদি থাকে তখন তুমি এক্সক্লেমড সেডের পরিবর্তে, সবটি সেডের পরিবর্তে লিখবে ইনডাইরেক্ট স্পিচে। এক্সক্লেমড উইথ সারপ্রাইজ লিখতে পারো, এক্সক্লেমড ইন অন্ডার লিখতে পারো। যদি রিপোর্টেড স্পিচটার শুরুতে ওয়েল ডান থাকে তাহলে এক্সক্লেমড উইথ অ্যাপ্লোসি লিখতে পারো। যদি এলাস থাকে এক্সক্লেমড উইথ সরি লিখতে পারো। যদি হুররা থাকে এক্সক্লেমড উইথ জয় লিখতে পারো। এরকম আছে হা, একটা শব্দ আছে হা আছে, আ আছে, হ্যাঁ, তখন এক্সক্লেমড উইথ জয় লিখতে পারো। এলাস কথাটার জন্য আগেই বলেছি, যদি এলাস থাকে এক্সক্লেমড উইথ সরো লিখতে পারো। তারপর গিয়া যদি আ থাকে এইস, যদি থাকে এক্সক্লেমড উইথ জয় লিখতে পারো। এই কথাগুলি মনে রাখবে। এরপরে আমরা এমন কতগুলি উদাহরণ আছে যেগুলি এইগুলি নাই, তখন আমরা কি করব। যেমন দেখো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। হি said goodbye my friends, বন্ধুগণ বিদায়, হ্যাঁ, এখানে এমন লিখলাম। তখন এই সাইডের পরিবর্তে যদি গুড বাই আছে তখন তুমি ইনডাইরেক্টলি লিখবে সাইডের পরিবর্তে হি বেইড, হ্যাঁ, সে বিদায় জানালো। হি বেইড হিজ ফ্রেন্ডস, এখানে লিঙ্কার টিঙ্কার বসলো না। হি বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই। অথবা এখানে এরকম থাকলো হি said to me হ্যাপি বার্থডে, কেমন, হ্যাপি বার্থডে। সে আমাকে বলল শুভ জন্মদিন,
তাহলে এখানে সে তার মানে সে আমাকে এখানে একটা উইশ করেছে, ওই ভার্বগুলির সাথে মিলল না। হি এক্সক্লেমড দিয়ে আমি লিখলাম না এক্সক্লেমড উইথ গ্রিপ, এক্সক্লেমড উইথ সরো, এক্সক্লেমড ইন জয়, এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, হ্যাঁ এমন কিছুই লিখলাম না। তখন ওইটা মিনিংটা বুঝে এখানে একটা উইশ করেছে। তো এখানে লেখো হি উইশড মি হ্যাপি বার্থডে। হি উইশড মি হ্যাপি বার্থডে। তো এখানে এবার আরও এরকম উদাহরণ থাকে, দেখো নিশ্চয়ই বুঝেছ। গুড বাই থাকলে হি বেড ইজ ফ্রেন্ডস গুড বাই, অথবা এই সেন্টেন্সটাকে এরকমও লেখা যায়, প্রথমটা হি বেড গুড বাই টু হিজ ফ্রেন্ডস, আর যদি ফ্রেন্ডের আমি আগে আনি হি বেড হিজ ফ্রেন্ডস গুড বাই, বা হি সেড টু মি হ্যাপি বার্থডে না দিয়ে দিল হি সেড টু মি থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ, তাহলে তখন লিখবা হি থ্যাঙ্কড মি। যদি এখানে থাকে থ্যাঙ্কস, তাহলে তুমি উইশ লিখবে না, হি থ্যাঙ্কড মি, সে আমাকে ধন্যবাদ জানালো। এবার এরকম একটা উদাহরণ যদি থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, কেউ যদি এখানে লিখতে চায়, মনে করো প্রথমেই কোটেশনটা দিল হেল্প, আবারও লিখলো হেল্প, আমাকে সাহায্য করুন, হেল্প, হ্যাঁ শাউটেড দি কোটেশন শেষ করে দুটোকে কোটেশন শাউটেড দি বয়। এরকম অনেক আছে না, বিপদে আপদে পড়ে একটা ছেলে হয়তো সাঁতার জানে না, নদীর মধ্যে পড়ে গেল, তখন সে বলল আমাকে সাহায্য করুন প্লিজ, আমাকে সাহায্য করুন। তখন এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা আমরা কি লিখবা, রিপোর্টের স্পিচটা তো আগেই আছে, তখন ওইখানে লেখো দি বয়, এটার মধ্যে ডেট ফেড বসবে না, দি বয় শাউটেড, বালকটা চিৎকার করে উঠলো ফর হেল্প, হয়ে গেল দি বয় শাউটেড ফর হেল্প। এইভাবে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশনগুলো তোমাদের কাছে খুব সংক্ষেপে আলোচনা করলাম। এই রুলগুলি একটু মনে রাখবা। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সবচেয়ে বিশেষত্ব হলো যে রিপোর্টের স্পিচটা যা আছে এটার অর্থটাকে আগে অনুধাবন করতে হবে। যদি এটা ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড দি অ্যাকচুয়াল মিনিং অফ দি রিপোর্টেড স্পিচ, দেন ইউ উইল নট বি এবল টু মেক ইনডাইরেক্ট স্পিচ কারেক্টলি। মানে ঠিক এইটা যদি ঠিক করে ভালো করে না বুঝো, তাহলে তুমি রিপোর্টেড স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবে না। তো আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করেছি। আমি তোমাদেরকে বিশেষভাবে বলতে চাই, আমি কয়েকটা উদাহরণও দিয়ে দেব, একটা পিডিএফ করে আমি তোমাদেরকে বিশেষ কতগুলি টাস্ক আমি দেব, তোমরা এগুলি সলিউশন করার চেষ্টা করবে। আর যদি তোমাদের এই আলোচনাটা ভালো লাগে, তোমরা এটা শেয়ার করবে বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো। আর যদি বিশেষভাবে জানার ইচ্ছা থাকে, কমেন্ট বক্সে লিখে তোমরা সেখানে কমেন্ট করবে। আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট টু সলভ দিস প্রবলেম। আর এছাড়া আমি কতগুলি পিডিএফের মধ্যে দিয়ে তোমাদেরকে কতগুলি এক্সাম্পল বিশেষ দেওয়ার চেষ্টা করব, নিয়মকানুন দেওয়ার চেষ্টা করব, তোমরা এগুলি সলিউশন করবে। সবাই ভালো থেকো। আজকে তোমাদের কাছ থেকে আমি আমার ক্লাসটা এখানে শেষ করছি।